কন্ট্রাক্ট আর নট অ্যান এমপ্লয়মেন্ট কন্ট্রাক্ট। অনেক সময় দেখা যায় যে তোমরা অনেক সময় জব করতে যাও বিভিন্ন জায়গায়, তখন তোমাদেরকে একটা বলে যে আপনি 2 বছর আগে এখান থেকে চাকরি ছেড়ে দিতে পারবেন না, এখানে রিটেন ডকুমেন্টে সই করেন। তো তুমি যদি রাজি থাকো তো অবশ্যই করবা, রাজি না থাকলে তো তুমি করবা না। রিডিউস দ্য রিস্ক অফ ডিসপুট বাই ডিটেইলিং পেমেন্ট টাইম ফ্রেম অ্যান্ড ওয়ার্ক। তার মানে অনেক সময় দেখবা যে আমাদের যে ঠিকাদারি কাজ করে তারা তার কাজ টাকা ঠিক মতো দিতে চায় না। তো তো তোমার যেহেতু লিগেল এখানে বাইন্ডিংস আছে, সো তারা দিতে বাধ্য। তুমি যদি এখানে মামলা করো বা আইনের আশ্রয় নাও তাহলে তারা টাকা দিতে বাধ্য থাকবে। সেট আউট হাউ এ ডিসপুট ওভার পেমেন্টস অর পারফরমেন্স উইল বি রিজলভ। অনেক সময় চুক্তির মধ্যে লেখা থাকে যদি আমি টাকা দিতে না পারি বা সে যদি কাজ না করতে পারে তাহলে কিভাবে এটা রিজলভ করা যায়। অনেক সময় দেখা যায় যে তোমার একটা কাজ তুমি ঠিকমতো সময় হ্যান্ড ওভার না করতে পারলে তোমার ওভারঅল কস্টের 5% তোমার করে দেয়, ওটারে ফরবিট করে দেয়, মানে তোমার কাছ থেকে জরিমানা আদায় করে আর কি। ঠিক আছে। দেন হচ্ছে সেট আউট হাউ দ্য কন্ট্রাক্ট ক্যান বি ভেরিড। তার মানে হচ্ছে যে একটা কন্ট্রাক্ট আর একটা কন্ট্রাক্ট থেকে কীভাবে ডিফারেন্ট সেটাও তুমি এখান থেকে রিটেন কন্ট্রাক্টে বুঝতে পারবা। সার্ভ অ্যাজ এ রেকর্ড অফ হোয়াট ওয়াজ এগ্রিড। তার মানে হচ্ছে যে তুমি যেভাবে এগ্রি ছিল সেভাবে এটা সার্ভিসটা প্রোভাইড করছো কিনা বা তুমি সেভাবে তোমার কাজটা করতে হবে। স্পেসিফাই হাউ আইদার পার্টি ক্যান এন্ড কন্ট্রাক্ট বিফোর দ্য ওয়ার্ক ইজ কমপ্লিট। তো দেখা যাচ্ছে অনেক সময় কাজ না করে সে আমার সমস্ত টাকা দাও, সো রিটেন ডকুমেন্ট থাকলে এটা বলার কোনো সুযোগ নাই। সো কোনো কোশ্চেন আছে নাকি? এই সব ঘুমাই গেছো নাকি? সবগুলো ডাইকে উঠাবো ঘুম দিয়া? না স্যার, ঠিক আছে, বুঝতে পারছি স্যার। না স্যার, শুনতেছি, সবাই আসলে সবাই সাথে কথা বললে আবার নয়েজ হয়েছে এই জন্য আচ্ছা স্যার। দেখো, হ্যাঁ সেটাই সেটাই, একজন একজন রেসপন্স করবে অ্যাটলিস্ট। শোনো একটা জিনিস খেয়াল করে দেখো, যখন তুমি রিক্সাওয়ালার কাছে রিক্সা বলছো যে তুমি যাবা হচ্ছে আম্বরখানা যাবা, তুমি ঠিক করছো 30 টাকায় তোমার আলুর আলুর তল দিয়া। তো এখন তুমি যদি আম্বরখানা যদি তাকে বললো যে আমি তোমাকে 20 টাকা দিব, অথবা সে যদি তোমার কাছে 40 টাকা চায়, তাহলে এখানে এই যে কন্ট্যাক্ট হয়েছে এটা ছিল ভার্বাল কন্ট্যাক্ট, এটা কোনো সাক্ষী নাই কিছু নাই। সো এটা কিন্তু তোমার জন্য একটা বিশাল রিস্ক থাকে। বা আমাদের যে কোনো দেখবে যে চাল বলে দেয় গভর্নমেন্ট যে এই 30 টাকার বেশি দামে বিক্রি করতে পারবে না, তো দেখা যায় যে একজন 40 টাকা বিক্রি করে, তো তোমার কিনতে হচ্ছে। এটা কিন্তু একটা কন্ট্রাক্টের একটা বিশাল গ্যাপের জায়গা। তো যদি তোমার একটা রিটেন কন্ট্রাক্ট ডকুমেন্ট না থাকে তাহলে তোমার জন্য অনেক ধরনের রিস্ক আছে। তো এই রিস্কগুলো এখানে বলা হয়েছে যে যেমন হোয়েন এ কন্ট্রাক্ট ইজ নট রাইটিং, ইউ আর exposing yourself and your business to a number of risks including the risk that you or the hirer misunderstand an important part of the agreement. যেমন এই যে বললাম, দেখা গেল যে একজনকে সাথে তুমি ইংলিশে চুক্তিবদ্ধ হয়েছে, সে তো আসলে বুঝতেই পারে না যে কি লেখা আছে ভিতরে, অথবা মৌখিকভাবে বলছিল তুমি ইংলিশে বলছো আই উইল পে 50,000 টাকা। এখন 50,000 যখন বলছো সে তো বলছে যে 50,000, আসলে তুমি বলছো 15। সে কিন্তু এটা বুঝতে পারে নাই, সে তো কাজ করতেছে, তুমি 15,000 টাকা দিয়ে দিচ্ছ না, তুমি বলছো যে 15, সে শুনছে 50। হতে পারে সেটা দ্য রিস্ক দ্যাট ইউ উইল। এবং দেখবা যে ওই যে চেক কিন্তু এক ধরনের কন্ট্রাক্টের মতো আর কি, রিটেন কন্ট্রাক্ট। তুমি যদি শুধুমাত্র অঙ্কে লিখলে হবে না, সেখানে কথাই লিখতে হয়। কারণ হচ্ছে যে তুমি অঙ্কে একটা সংখ্যা বাড়াই দিলা শূন্য, বা একটা বাম পাশের ডিজিট বাড়াই দিলা, কিন্তু রিটেনে কিন্তু তোমার যেহেতু রিটেনে থাকবে সেহেতু তুমি এটা বাড়াইতে পারবে না, আর কোনো সুযোগ নাই। সেজন্য বলে যে অঙ্কে এবং কথায় লেখার জন্য বলে যে কোনো জায়গায়। The risk that you will have a dispute with the hirer over what was agreed because you are both relying on memory. তখন মেমোরি বেজের উপর কন্ট্যাক্ট করছিল, দেখা গেল যে তুমি ভুলে গেছো বা সেও ভুলে গেছে। সো এটা একটা মিসআন্ডারস্ট্যান্ডিং জায়গা তৈরি করতে পারে। কখন তোমার রিটেন কন্ট্রাক্টটা প্রয়োজন সেটা এখানে ফোকাস করা হয়েছে। দেখো, when the contract price is large enough to make or break your business if you do not get paid. যদি এটা একটা বড় ধরনের কোনো মানে মানে বিশেষ করে ইন টার্মস অফ ফিনান্সের ব্যাপার থাকে, বা এটা দেখা যায় এটার অনেক ইম্পর্টেন্স আছে, তখন সেক্ষেত্রে অবশ্যই কন্ট্যাক্ট করা দরকার। হোয়ার আর দ্য কোয়ালিটি রিকোয়ারমেন্টস স্পেসিফিকেশন আর স্পেসিফিক ম্যাটেরিয়াল দ্যাট মাস্ট বি ইউজড। যেখানে রিকোয়ারমেন্ট আছে, স্পেসিফিকেশনের ব্যাপার আছে, সেখানে অবশ্যই এটা থাকবে আর কি, তোমার এই কন্ট্রাক্টটা থাকবে আর কি। তোমরা যারা টেন্ডার করো বা যারা তোমরা সিভিল ইঞ্জিনিয়ার, অবশ্যই টেন্ডার করতে হবে, সেখানে শিডিউল আছে, শিডিউলের মধ্যে টার্মস অ্যান্ড কন্ডিশন আছে, টিডিসি এটাকে বলা হয় আর কি। এই টিডিসিটা ভালো করে পড়তে হয়, সেখানে অনেক ধরনের টার্মস অ্যান্ড কন্ডিশন আছে।
তো এইগুলো তোমার যদি তুমি কনফার্ম যদি না করো তাহলে দেখা যাবে যে রডের পরিবর্তে তোমার বাঁশ দিয়ে দিছে, বা দেখা যাবে সিমেন্টের পরিবর্তে তোমার বালু দিয়ে দিছে। Where there is some doubt that the hirer has enough money to pay you, যদি তোমার দেখা যায় যে তোমার কনফিউশন আছে যে তোমার কাজ দিয়েছে তার কাছে টাকা আছে কিন্তু তোমাকে টাকা দিতে চাবে না, when you must have certain types of insurance for the type of work you are doing। যেমন ধরো তুমি একটা কনস্ট্রাকশন ফার্মে গেছো, তুমি কাজ করছো, তোমার একটা অ্যাক্সিডেন্ট করছে, কিন্তু তোমার ইন্স্যুরেন্স করা আছে, যদি তোমার এমপ্লয়মেন্ট কন্ট্রাক্ট যদি না থাকে তাহলে তুমি ইন্স্যুরেন্স পাবা না। তুমি কাজ করতেছো, দ্যাটস গুড এনাফ, বাট তোমার ওই কোম্পানির সাথে তোমার কোনো চুক্তি নেই, কোনো কাজের কোনো চুক্তি হয়নি, বাট ইন্স্যুরেন্স করছো, তো তুমি কিন্তু টাকাটা পাবা না। তো সেক্ষেত্রে তোমার ইন্স্যুরেন্সের ক্ষেত্রে তোমার কন্ট্রাক্টটা থাকা দরকার। Where the contract contains essential terms such as critical date for the completion of the work। তার মানে হচ্ছে যে এটা তুমি বলছো যে আমার কাজটা 3 মাসের মধ্যে করে দিতে হবে, দেখা গেল সে 3 মাস তো দূরের কথা 6 মাসেও কাজ শুরু করে নাই। সো তোমার যদি কন্ট্রাক্ট থাকে তাহলে কিন্তু তাকে তুমি পানিশমেন্ট দিতে পারবা। Where you or the hirer need to keep certain information confidential। একটা চুক্তি করছো খুব গোপন, যেটা আসলে তুমি সবাইকে জানাচ্ছো, যেমন এই যে টিকার চুক্তি নিয়ে দেখো না, টিকার চুক্তিটা কিন্তু পত্রিকায় চলে আসছে, কিন্তু একটা দেশের সাথে যখন তুমি টিকার চুক্তি করতে যাবা তুমি ড্যাম শিওর থাকো যে সেখানে কিছু মানে কনফিডেন্সিয়াল ইনফরমেশন থাকে, যে তোমার তো একটা দেশ ফাও ফাও ফিজি ফিজি তোমার তো টিকে দেবে না, তুমি যতই যা বলো না কেন, সেটা চায়না হোক, রাশিয়া হোক, আর ইন্ডিয়া হোক, আর তোমার সৌদি আরব হোক, কেউ তোমাকে ফ্রি ফ্রি দিবে না, নিশ্চয়ই এমন কোনো একটা জিনিস হয়তো চাইবে তোমার কাছে যেটা তোমাকে দিতে বাধ্য। তো ওইরকম কিছু কন্ট্রাক্টটা সাধারণত এর ভিতরে উল্লেখ করা থাকে। তো সেক্ষেত্রে তুমি চাইবে না সেটা অন্য কেউ জানুক, সেখানে তোমার রিটেন ডকুমেন্টটা থাকা খুব জরুরি। Where it is required by your insurance company or professional indemnity purpose। অনেক সময় প্রফেশনাল মানে কোম্পানির ক্ষেত্রে প্রত্যেকটা কাজের ক্ষেত্রে সাধারণত ইন্স্যুরেন্স করা হয়, নাহলে এই যে বিল্ডিং ভেঙে পড়লে কিন্তু ইন্স্যুরেন্স পয়সা দেয় আর কি। তো ভার্বাল কন্ট্রাক্টসের আর কি বলবো, ভার্বাল কন্ট্রাক্টস তোমরা সবসময় ভার্বাল কন্ট্রাক্টসের মধ্যে আসো। এটা বলা হচ্ছে যে এ হ্যান্ডশেক এগ্রিমেন্ট মে স্টিল বি এ কন্ট্রাক্ট অ্যান্ড মে বি ইনফোর্সড বাই এ কোর্ট। অনেক সময় দেখা যায় যে মৌখিক কথা দিয়েও কিন্তু তোমার কোর্টের মধ্যে কিন্তু তোমার এটা মামলা মামলা করা যায়, যে আমার কথা আমার ওয়াদা ভঙ্গ করছে। যেমন উদাহরণ দিতে পারবা কেউ, যে মৌখিক কথা দিয়েছে কিন্তু ওয়াদা ভঙ্গ করছে, যার ফলে মামলা করা গেছে, বলতে পারবা কেউ উদাহরণ? এই পারভেজ হাসান, বলতে পারবা? স্যার এই ক্ষেত্রে নারী নির্যাতনের বিষয়গুলো স্যার বেশি হয় স্যার। হ্যাঁ, ওই যে অনেক সময় দেখো না পত্র পত্রিকা আসে যে আমাকে সে বিবাহের আশ্বাস দিছে, তো দ্যাটস ওয়াই, তো সেক্ষেত্রে কিন্তু কোর্টে যাওয়া যায়। এটা কিন্তু সেটাই বলছে যে এটা হ্যান্ডশেক এগ্রিমেন্ট বা একটা ভালো একটা মৌখিক কথা, যে সে আমাকে ওয়াদা করছিল কিন্তু, এবং ইসলাম ধর্মে ওয়াদার খেলাপ করা তো বিশাল অন্যায়ের ব্যাপার, বিশাল, মানে অনেক বড় একটা পাপ আর কি। তো জি এবং স্যার। ওয়াদা, মানে এরকম একটা হাদিসও আছে, ওয়াদা খেয়ানতকারী সম্ভবত, আমি ভুলে গেছি, এরকম বড় কিছু একটা মানে অনেক বড় পাপের কাজ আর কি। সো এটা কিন্তু ভার্বাল কমিটমেন্ট হোক আর রিটেন কমিটমেন্ট হোক, ইউ ক্যানট ব্রেক দিস। ঠিক আছে, আমরা বলি ভদ্রলোকের মুখের এক কথা আর কি। এবং আগের কালে যারা দেখবে রাধা বাদশাহ, বিশেষ করে তুর্কি তুর্কি যে সিরিজগুলো আছে আর্তুরগুল, তারপর হচ্ছে তোমার এই যে কুরুলুস ওসমান, এই যে সিরিজগুলো দেখবা, যে তারপরে যে বুলজুক, মানে কিছু প্রাচীন কিছু মুভি দেখবা, যেখানে দেখবা যে যে রাধা বাদশাহরা যেটা মুখে বলে তো বলে, একবার বলছে তো বলছে, ওইটাই তার হচ্ছে ভার্বাল, ওইটাই রিটেন ডকুমেন্ট। ওর কথা দিয়ে সে কখনো অস্বীকার করে না, খেয়াল করে দেখো, কখনো মিথ্যা বলে না। কিন্তু এখন তো আমরা দুষ্ট হয়ে গেছি, কথায় কথায় আমরা ভার্বাল বা রিটেন যে কোনো ডকুমেন্ট আমরা ব্রেক করে ফেলি। দেখো কিছু এক্সাম্পল আছে যেগুলো আমরা ভার্বাল কন্ট্রাক্ট শুদ্ধ, যেমন ইমেলও ওয়ান কাইন্ড অফ ভার্বাল কমিটমেন্ট। কোর্স উইথ রিলেভেন্ট ডিটেলস, লিস্ট অফ স্পেসিফিকেশন অ্যান্ড ম্যাটেরিয়ালস। তুমি ধরো একটা কাজ পাইছো বিল্ডিংয়ে, তুমি বলছো যে আপনার এই বিল্ডিংটা আমি এইভাবে করে দেবো বলে মৌখিকভাবে বললা, সেইটা, এটাকে বলা হচ্ছে তোমার ভার্বাল কমিটমেন্ট আর কি। দেখো স্ট্যান্ডার্ড ফর্ম অফ কন্ট্রাক্ট ইজ এ প্রিপেয়ার্ড কন্ট্রাক্ট হোয়ার মোস্ট অফ দ্য টার্মস আর সেট ইন অ্যাডভান্স অ্যান্ড লিটল অর নো নেগোসিয়েশন বিটুইন দ্য পার্টিস অকার্স।
এখন তুমি আমারে বলো যে তুমি যে একটা সিম কিনতে গেছো, এখন তুমি যদি বলো যে সিমওয়ালার যদি বলো যে আমি শুধুমাত্র কল আসলে এবং কল গেলেই হবে, আমি অন্য কোনো সার্ভিস চাই না, আমি ইন্টারনেট চাই না, আমি কোনো মেসেজ চাই না, হ্যাঁ এগুলো আমি চাচ্ছি না, তাহলে কি তোমাকে সেটা সে দিতে পারবে বা দেওয়ার তার কোনো সুযোগ আছে? সেই ধরনের কন্ট্রাক্টটা বলা হয় স্ট্যান্ডার্ড ফর্ম অফ কন্ট্রাক্ট। এখানে কোনো ধরনের নেগোসিয়েশন করার সুযোগ নেই, যেটা আছে ঠিক সেইভাবেই তোমাকে এগ্রি করতে হবে। স্ট্যান্ডার্ড ফর্ম কন্ট্রাক্টস অফেন ইনক্লুড এ লট অফ লিগাল ফাইন প্রিন্ট অ্যান্ড টার্মস দ্যাট মে ইউ নট আন্ডারস্ট্যান্ড। অনেক সময় দেখা যায় যে স্ট্যান্ডার্ড ফর্ম অফ কন্ট্রাক্টসে অনেক সময় কিছু লিগাল ফাইন থাকে, যে তুমি এটা না করলে তোমার এইটা করা হবে, তোমার ওইটা না করলে এইটা করা হবে। অনেক সময় অনেকে বুঝতে পারে না, যেমন আমি এটা ক্রেডিট কার্ড নিয়েছিলাম, তো ক্রেডিট কার্ড নেওয়ার সময় তো আমার কাছ থেকে অনেকগুলো সই নিছে, তো ভালো কথা সই টই দিছি, কিন্তু এটা যখন আমি বন্ধ করতে গেছি তখন দেখা গেছে রে বাপ, মানে একদম হিউজ পরিমাণ তোমার এখানে রুলস এবং রেগুলেশন আছে যেগুলো আমি পড়ি নাই। তো তারা কিন্তু ইচ্ছা করলে আমার বিরুদ্ধে লিগাল অ্যাকশন নিতে পারতো, অনেক কিছু করতে পারতো আমার বিরুদ্ধে আর কি। এবং দে টেন্ড টু বি ওয়ান সাইডেড ডকুমেন্ট দ্য মোস্টলি বেনিফিট দ্য পারসন হু প্রিপেয়ার দ্য কন্ট্রাক্ট। এবং এটা বলা হচ্ছে যে কন্ট্রাক্ট তৈরি করে সেই বেশি বেনিফিট হয়। বিশেষ করে এই সিম কোম্পানিগুলো দেখবা, মানে মোবাইল অপারেটর কোম্পানি বা তোমার এই যে পাসপোর্ট যারা তৈরি করে দেয়, পাসপোর্টের যে ডকুমেন্টগুলো, এখানে কিন্তু তোমার কোনো কিছু এডিট করার সুযোগ নাই। এখানে যে যে তৈরি করছে, যেমন লাইসেন্স যখন করা হয় ড্রাইভিং লাইসেন্স, তখন তুমি ইচ্ছা করলে কিছু চেঞ্জ করতে পারবে না, ওদের স্ট্যান্ডার্ড ফর্ম আছে, ওই ফর্মকে অবশ্যই তোমাকে ইনফরমেশন দিতে হবে এবং ওদের রুলস এবং রেগুলেশন ফলো করতে হবে। এখানে বলা হচ্ছে পিরিয়ডিক কন্ট্রাক্ট হুইচ ইজ এ কন্ট্রাক্ট টেমপ্লেট দ্যাট সেট আউট দ্য টার্মস ফর এ বিজনেস রিলেশনশিপ হোয়ার দ্য কন্ট্রাক্টর ইজ এঙ্গেজ টু এ পারফর্ম ওয়ার্ক ফ্রম টাইম টু টাইম। দেখা গেল যে একটা একটা বিল্ডিং তুমি তৈরি করো, বা প্রথম চুক্তিবদ্ধ হচ্ছে 2 তলা, কিন্তু তুমি বলছো যে আপনাকে 1 বছরের মধ্যে 2 তলা করতে হবে, 2 বছরের মধ্যে 3 তলা, তৃতীয় বছর 4র্থ তলা করে দিতে হবে, এরকম তুমি এবং বলছো যে একটা কমপ্লিট হইলে পরে আপনাকে আরেকটা কাজ আমি দিব। এটাকে বলা হচ্ছে পিরিয়ডিক কন্ট্রাক্টস। The contract template will apply each time the hirer offers to work and to the contractor and the contract accept it. তার মানে হচ্ছে যে দেখা গেল যে তুমি একটা কাজ এবছর নিচ্ছ, আগামী বছর সিমেন্টের দাম বেড়ে গেছে, রডের দাম বেড়ে গেছে, তো তুমি নিশ্চয়ই এই রিস্কটা নেবে না। তুমি বলছো যে আমি 1 বছর যেটুকু কাজ করতে পারবো সেটুকু বিল দেবেন, সেটুকু কন্ট্রাক্ট করবো, পরের বছর আবার নতুনভাবে কন্ট্রাক্ট হবে, ম্যাটেরিয়ালের দাম বেড়ে যাবে, ম্যান পাওয়ারের দাম বেড়ে যাবে, তা আমি আবার আগামী বছর একই দামে কীভাবে করবো? সেক্ষেত্রে পিরিয়ডিক কন্ট্রাক্টটা করা হয় আর কি। দেখো এখানে আর একটা ভাগ করা হয়েছে, এটা বলা হচ্ছে ইউনিলিটারাল অ্যান্ড বাইলিটারাল কন্ট্রাক্ট বলা হয়। তো এইটা আমরা একটু দেখবো যে ইউনিলিটারাল আর বাইলিটারাল কন্ট্রাক্টটা কি। একটা জিনিস খেয়াল করে দেখবা যে এভরি কন্ট্রাক্ট ইনভলভ অ্যাটলিস্ট 2 পার্টিস, দুজন ব্যক্তির মধ্যে অবশ্যই চুক্তি হইতে হবে, একজন অফারার, একজন হচ্ছে তোমার এই অ্যাকসেপ্টেন্স করবে, একজন অফার করবে আর একজন এটাকে প্রমিস করবে যে আমি এই অফারটাকে আমি ঠিকমতো পারফর্ম করব, ঠিক আছে। যে আরেকজনকে অ্যাকসেপ্ট করতে হবে, একটা অফারকে আরেকজন অ্যাকসেপ্ট করতে হবে আর কি। তো এখানে দেখো ইউনিলিটারাল কন্ট্রাক্টটা কি। এই ইউনিলিটারাল কন্ট্রাক্ট arises when one offer can be accepted only by the offeree's performance. আর bilateral contract হচ্ছে bilateral contract arises when a promise is given to in exchange for a promise in return. তার মানে হচ্ছে যে ইউনিলিটারাল কন্ট্রাক্ট হচ্ছে যখন তুমি একটা কাজ করার জন্য তাকে তুমি একটা অফার করবা, টাকা অফার করবা, তখন সেটা হচ্ছে তোমার মানে একটা কি বলা হয় যে আমি বললাম যে তুমি আমার একটা কাজ করে দেবো, আমি তোমাকে 200 টাকা দেবো, এটা হচ্ছে তোমার ইউনিলিটারাল কন্ট্রাক্ট। আর বাইলিটারাল কন্ট্রাক্ট হচ্ছে যে আমি তোমাকে একটা গাড়ি দেবো, বিনিময়ে তুমি আমাকে একটা দেবা, মোটরসাইকেল দেবা, এটাকে বলছে বাইলিটারাল কন্ট্রাক্ট। মানে এর অফারটা সবসময় তোমার কি হবে যে একটা প্রোডাক্ট বেজ হইতে পারে, একটা ভ্যালুজ বেজ হতে পারে, এই ধরনের জিনিস, এটাকে বলা হচ্ছে ইউনিলিটারাল। একটা যেমন উদাহরণটা দেখছে এক্স অফার্স ওয়াই 1500 টু মোস এক্স ইয়ার্ড। তার মানে হচ্ছে যে
এক্স একটা ইয়া বিক্রি করবে, একটা জমি বিক্রি করবে, তার জন্য সে $15 ওয়াইকে অফার করছে, $15 ওয়াইকে দিবে। আর বাইলিটারাল কন্ট্রাক্ট হচ্ছে এক্স প্রমিস টু ডেলিভার এ কার টু ওয়াই অ্যান্ড ওয়াই প্রমিস টু পে এক্স অ্যান্ড এগ্রিগেট প্রাইস। তার মানে হচ্ছে যে সে একটা বিনিময় মূল্য ধরে দেবে, সেটা ইন টার্মস অফ টাকাতে হতে পারে, ইন টার্মস অফ সে তোমার একটা কি বলা যে একটা ল্যান্ডের বিপরীতে হতে পারে। বোঝা গেছে? আচ্ছা, দেখো এরপর আরেকটা ধরনের বলা আছে ফর্মাল কন্ট্রাক্ট আর ইনফর্মাল কন্ট্রাক্ট। মানে কন্ট্রাক্টের অনেকগুলো ভাগের মধ্যে ওটাতে 4টা ভাগে ভাগ করছি আমরা। এটা একটা হচ্ছে তোমার রিটেন, একটা হচ্ছে ভার্বাল, একটা বলছি তোমার পিরিয়ডিক, আর একটা বলছি তোমার স্ট্যান্ডার্ড ফর্ম। তারপরও কন্ট্রাক্টটাকে ভাগ করছি ইউনিলিটারাল ওয়েতে ভাগ করছি, ইউনিলিটারাল, বাইলিটারাল, আর একটা হচ্ছে ফর্মাল অ্যান্ড ইনফর্মাল কন্ট্রাক্ট। ঠিক আছে? দেখো, a formal contract that requires a special form or method of formulation in order to be enforceable। তার মানে হচ্ছে যে তুমি যখন একটা ফর্মাল কন্ট্রাক্ট করবা, যেমন আমাদের বাংলাদেশে দেখবা যে তুমি জমি যদি একজনের সাথে রেজিস্ট্রি না যদি করো, তাহলে তুমি সেই জমিটার কোনো সময় দাবি করতে পারবে না। কিন্তু অনেকে দেখবা যে সাদা কাগজের উপরে বা একটা আমরা বলি একটা র্যাপ পেপার বা একটা রেভিনিউ পেপারের উপরে সে কিন্তু একটা সই করে তারা বলে যে আমার জায়গা তুমি বকদখল করবে, এরকম বলে। তো এই যে ফর্মাল কন্ট্রাক্টটা অবশ্যই তোমাকে একটা স্ট্যান্ডার্ড প্রসিডিউর মেনটেন করে তোমাকে ফর্মাল কন্ট্রাক্টটা করতে হবে, এবং তুমি ওই কন্ট্রাক্টটাকে ইচ্ছা করে রেজিস্ট্রি অফিস থেকে রেজিস্ট্রি করে নিতে হবে। ঠিক আছে? এটা হচ্ছে তোমার ফর্মাল। তো কন্ট্রাক্ট আন্ডার সিল, এ ফর্মালাইজড রাইটিং উইথ এ স্পেশাল সিল অ্যাটাচড। রিকগনাইজেশন থাকতে হবে, নেগোশিয়েবল ইনস্ট্রুমেন্ট থাকতে হবে, মানে ফর্মালের মধ্যে এই ইয়েগুলো কন্টিনিউশনগুলো থাকতে হবে কন্ট্রাক্টের মধ্যে। তোমার একটা কন্ট্রাক্টে এটা মানে কি বলে, একটা সিল থাকতে হবে। সিল মানে হচ্ছে তোমার এটাকে কীভাবে তোমাদের ব্যাখ্যা করব, তার মানে হচ্ছে যে একটা স্ট্যান্ডার্ড অ্যাটাচমেন্ট থাকবে যার মাধ্যমে তুমি বলতে পারবা যে এটা একটা এগ্রিমেন্ট বা এটা একটা চুক্তি, এবং এর মধ্যে রিকগনাইজেশন থাকতে হবে এরকম যে কে চুক্তি করতেছে, কে চুক্তি করতেছে। নেগোশিয়েবল ইনস্ট্রুমেন্ট থাকতে হবে, মানে হচ্ছে যে তুমি কোন সময় টাকা দেবা, টাকা না দিলে কী কী জিনিসগুলো ঘটবে। তারপর হচ্ছে লেটার অফ ক্রেডিট। ক্রেডিট মানে হচ্ছে তোমার পেমেন্ট যদি থাকে সেই পেমেন্টটা কতটুকু থাকবে। আর ইনফর্মাল কন্ট্রাক্টটা হচ্ছে যে তুমি এটা খুব স্পেসিফিক মেথড রাখার দরকার নাই, তুমি একটা সাদা কাগজের উপরে ফেলে বসে তুমি বললা যে কে তুমি এই কাজটা করো, আমি তোমার এই কয় টাকা দেবো। এটা একটা ইনফর্মাল, জাস্ট এটা কোনো ফর্মাল তুমি কোনো প্রসিডিউর না, এটা দিয়ে তুমি কোনো ধরনের লিগাল কোনো ইয়ে পাবা না, প্রোটেকশন পাবা না। বুঝতে পারছো? দেখো, একটা কন্ট্যাক্ট করলে, একটা কন্ট্যাক্ট যদি তুমি বলো যে এই কন্ট্যাক্টটা হচ্ছে লিগাল কন্ট্যাক্ট, দেন ইউ হ্যাভ দ্য 7 এলিমেন্টস। তো ফার্স্ট অফ অল এগ্রিমেন্ট, দেন হচ্ছে ইন্টেনশন, দেন কনসিডারেশন, ক্যাপাসিটি, কনসেন্ট, লিগ্যালিটি অফ ফর্ম অ্যান্ড লিগ্যালিটি অফ পারপাস। এই 7টা যদি তোমার উদ্দেশ্য একটা এলিমেন্টে না থাকে, সেই এলিমেন্টটা সেই কন্ট্রাক্টটা তোমার অসম্পূর্ণ কন্ট্রাক্ট থাকবে, এবং সেখান থেকে তুমি লিগাল ওয়েতে কোনো কিছু তুমি অ্যাচিভ করতে পারবা না। কোর্ট তোমার এই কন্ট্রাক্টটাকে ছুঁড়ে ফেলে দেবে, ডিরেক্টলি ফেলে দেবে। ফার্স্ট অফ হচ্ছে এগ্রিমেন্ট। এগ্রিমেন্ট অকার্স হোয়েন অ্যান অফার হ্যাজ বিন অ্যাকসেপ্টেড। আমরা বলি যে তোমার একটা অফার, অন্য পক্ষ যখন এটাকে রাজি হয় তখন আমরা বলি সেটা হচ্ছে এগ্রিমেন্ট। যেমন আইপিএলে কিন্তু যখন নিলাম হয়, তো সাকিব আল হাসানের কাছ থেকে একটা কনসেন্ট নিয়ে নেয় যে আপনি যে দল পান না কেন, আপনার যে টাকা উঠে আপনার সেই টাকা খেলতে হবে সেই দলে। তার কিন্তু সেখানে কোনো চয়েস নেই, তার মানে সে যখনই কনসেন্টটা দিয়ে দিল সে কিন্তু অফারটাকে অ্যাকসেপ্ট করে ফেললো। এটা হচ্ছে তোমার এগ্রিমেন্ট। বোথ মাস্ট ক্লিয়ার দ্য কমপ্লিট অ্যান্ড আনকন্ডিশনাল। এখানে কোনো কন্ডিশন দেওয়া যাবে না, এগ্রিমেন্টের মধ্যে কন্ডিশন দেওয়া যাবে না। যে অবশ্য কন্ডিশন তুমি দিতে পারো, কিন্তু তোমার দিলে ওই রিটেন ডকুমেন্টে উল্লেখ করে দিতে হবে, হ্যাঁ আমি রয়্যাল চ্যালেঞ্জার, আমি কলকাতা নাইট রাইডার্স, এই দুইটার মধ্যে আমি খেলবো না, বাদ বাকি যে কোনো দল পাইলে আমি খেলবো। এরকম তোমাকে অবশ্যই সেখানে উল্লেখ করে দিতে হবে তুমি যদি কন্ডিশনাল কিছু দাও আর কি। দেন হচ্ছে দেখো, এগ্রিমেন্টের পরে হচ্ছে তোমার এখানে আরো কিছু জিনিস আছে, ওগুলো তোমার মানে এটা দেখো। এটা হচ্ছে ইন্টেনশন। ইন অর্ডার ফর এ কন্ট্রাক্ট টু টেক প্লেস দেয়ার মাস্ট বি এ উইলিংনেস অ্যান্ড নলেজ ফর বোথ সাইড দে আর এন্টারিং ইনটু এ কন্ট্রাক্ট।
তার মানে তুমি অবশ্যই তোমাকে তোমার নিজ থেকে উদ্যোগ থাকতে হবে এবং নলেজ থাকতে হবে যে আমি এই কি করতে যাচ্ছি, চুক্তিটা কেন করতে যাচ্ছি, এটা তোমার নলেজ থাকতে হবে। মানে অনেক সময় দেখা যায় যে তোমার আমরা বলি যে আমার এই সইটা আমার না, এই সইটা আমি দেই নাই, বা আমি ইংলিশ পড়তে পারি না, এই চুক্তিটা লেখা ছিল উর্দুতে, আমি উর্দু জানি না, বা সেক্ষেত্রে এটা বলার তোমার সুযোগ নেই। তোমার ইন্টেনশনটা থাকতে হবে এবং তোমার এই নলেজ থাকতে হবে যে তুমি কি করতে যাচ্ছ। এরপর হচ্ছে কনসিডারেশন। কনসিডার হোয়াট ওয়ান পার্টি গিভস টু অ্যানাদার। তোমাকে কি দিচ্ছে একজনে, কিসের বিনিময়ে কি দিচ্ছে? তোমাকে গাড়ির বিনিময়ে বাইসাইকেল, বাইসাইকেলের বিনিময়ে গাড়ি। অনেক সময় দেখা যায় যে তুমি টাকা দিয়ে দিছো বিকাশে, একজনকে পেমেন্ট দিচ্ছে একটা অনলাইন পে, মানে একটা প্রোডাক্টের জন্য, তোমাকে দেখা গেছে একটা খালি বাক্স পাঠাই দিছে। তো এখন কিন্তু তুমি বলতে পারো যে স্যার আমি তো আসলে এগ্রিমেন্ট করছি, আমার ইন্টেনশনও ছিল, কিন্তু এই কনসিডারেশনের জায়গায় তুমি কিন্তু খেয়াল করো না যে তোমাকে কি পাঠাবে, ছবি দিছে, বাট এটা তোমার কনসিডারেশনের মতো জিনিস না। তোমাকে অন স্পটে বা তোমাকে অনেক ইয়ার মাধ্যমে যেতে হইতো। তো সুতরাং এখানে কনসিডারেশন একটা ভাইটাল ফ্যাক্টর হিসেবে কাজ করে। দেন হচ্ছে ক্যাপাসিটি। দ্য পার্সন এন্টারিং ইনটু কন্ট্যাক্ট মাস্ট হ্যাভ দ্য লিগ্যাল এবিলিটি টু ডু সো। মানে হচ্ছে যে তুমি 18 বছরের নিচে তুমি বিয়ে করতে গেছো, তোমাকে বিয়ে করতে দেবে না। তোমার তোমার উপরে সবগুলো ঠিক আছে, তোমার ইন্টেনশন ঠিক আছে, কনসিডারেশনও ঠিক আছে, তোমার অফারও ঠিক আছে, কিন্তু তোমার ক্যাপাসিটি নাই, সো তোমাকে এটা সে প্রোভাইড করতে দিবে না। তারপর হচ্ছে যে ব্যাংক রাফসি, মানে হচ্ছে তুমি ব্যাংক ডাকাতি করতে গেছো বা করাপশন করতে গেছো, তুমি সেটা লিগ্যালভাবে এটা পারো না। দেন হচ্ছে কনসেন্ট। দ্য কন্ট্যাক্ট মাস্ট বি মেড ভলান্টারি, ইট মাস্ট বি এন্টার্ড ইনটু আন্ডার ডিউরেস। তার মানে হচ্ছে যে আমরা যখন যে কোনো কন্ট্যাক্ট করতে যাই সেখানে লেখা আছে আমি সজ্ঞানে সচিত্তে নির্ভয়ে কারো কোনো প্রচারণার দ্বারা প্রচলিত না হইয়া এই নিচে কন্ট্রাক্টে সই করলাম, এটাকে বলা হচ্ছে কনসেন্ট। দেখা গেল তোমার মাথার উপরে পিস্তল দিয়ে তোমার বললো সই কর, তো এটা তো নিশ্চয়ই তোমার লিগ্যাল কন্ট্রাক্ট হিসেবে তুমি বলতে পারবে না। তারপর হচ্ছে লিগ্যালিটি অফ ফর্ম। তুমি কিসের উপর চুক্তি করতেছো? যেমন বাংলাদেশে স্ট্যাম্প পেপার আছে, রেভিনিউ পেপার আছে, তারপর হচ্ছে যে এই যে বিভার নিকা রেজিস্ট্রি নামার চুক্তির বই আছে, তারপর হচ্ছে তোমার র্যাপ পেপার বলা হয় সেটা আছে, তারপরে আরও কিছু ডকুমেন্ট আছে, সেই ডকুমেন্টের উপরে যেমন পাসপোর্টের ফর্ম আছে, সেই ফর্মের উপরে তোমাকে, এটা হচ্ছে লিগ্যালিটি অফ ফর্ম। তুমি কিসের উপর চুক্তি করতেছো? তুমি সাদা কাগজে চুক্তি করলে সেই চুক্তির কোনো গ্রহণযোগ্যতা নাই, আর আকাশ বাতাসকে সাক্ষী রেখে চুক্তি করলে তো খবরই আছে। তা লিগ্যালিটি অফ পারপাস, নিশ্চয়ই তুমি মানে কি বলা হয় যে আইনের, তুমি সিলেট শহরে একটা পাহাড় নিশ্চয়ই তুমি কিনতে পারো না, এটা কিন্তু তোমার লিগ্যালিটি নাই। তোমার পারপাস থাকলে সবই ঠিক আছে, তোমার লিগ্যালিটি নাই। তুমি নিশ্চয়ই অস্ত্র আমদানি করতে পারবে না চোরাই পথে, তাই না? এই হচ্ছে মোটামুটি কথাবার্তা। এই সিয়ার আসো নাকি আজকে? স্যার সিআরের মাইক একটু প্রবলেম আছে। আচ্ছা, তাহলে যে কোনো কেউ একজন এইটার একটা স্ক্রিনশট নাও, প্রেজেন্টের স্ক্রিনশটটা নিয়ে আমাকে একটু মেল করে দাও।